নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায়। যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে ফের চলে এসেছি আপনাদের দরবারে। প্রাতরাশ সেরে আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। গলিপথ পেরিয়ে যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরতে। আজ আমাদের গন্তব্য হবে হাওড়ার জগৎবল্লভপুর। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা দক্ষিণেশ্বর। তারপর বালি ব্রিজ পেরিয়ে ধরে নেব বম্বে রোড। ধরে নিয়েছি বম্বে রোড। এই রাস্তা ধরে অবশ্য বেশি দূর আমরা যাব না। এই রে, আমরা বলছি তখন থেকে। আপনাদের তো বলাই হয়নি, এই সফরে আমার সঙ্গী ইমামুল আমাদের যাওয়া এবং খাওয়ার ভিডিও এডিটার। সে তো এতদিনে আপনাদের সকলেরই জানা হয়ে গিয়েছে। যাই হোক, সলপ মোড়ে এসে এবার আমাদের যেতে হবে ডান দিকে ডোমজুরের পথে। তাই আমরা ধরে নিচ্ছি সলপের জাতীয় সড়কের উপরে থাকা উড়াল সেতুটি। এই পথ ধরে আমরা সোজা যাব বড়গাছিয়া। এখান থেকে তা মিনিট 40-এর পথ। আমরা এই সফরে দেখব হাওড়ার প্রাচীন জনপদ জগৎবল্লভপুর এবং তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম। এই গ্রামগুলিতে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন মন্দির, জমিদার বাড়ি এবং অবশ্যই সবুজ সুন্দর প্রকৃতি। ডোমজুর শহর পেরিয়ে আমরা চলেছি বড়গাছিয়ার দিকে। বড়গাছিয়া থেকে ডান দিকে বেঁকে গেলে পড়ে জগৎবল্লভপুর। তবে আমরা প্রথমেই সেদিকে যাচ্ছি না। আমরা প্রথমে যাব মানসিংহপুরে। শোনা যায় একবার মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ ওড়িশা অভিযানের সময় তার সেনাবাহিনী নিয়ে কিছু সময়ের জন্য ছাউনি ফেলেছিলেন এই এলাকার গৌরীগঙ্গা নদীর তীরে। যদিও বর্তমানে এই নদীটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই থেকে এই এলাকার নাম মানসিংহপুর। এই গ্রামে অনেকগুলি প্রাচীন মন্দির আছে। মানসিংহপুরে যাওয়ার জন্য বড়গাছিয়ার ধর্মতলা থেকে বাঁ দিকে বেঁকে গেলাম। ঢুকে গেলাম পাড়ার মধ্যের রাস্তাতে। তবে এই রাস্তা বড়ই সরু, গাড়ি নিয়ে যাওয়াটা বেশ অসুবিধার। স্থানীয় মানুষজন খুবই ভালো, তাদের উৎসাহেই ভয়ে ভয়ে এগোলাম গ্রামের ভিতরে। কিন্তু এই রাস্তা এতটাই সরু, উল্টো দিক থেকে একটা সাইকেল এলেও চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো মতে একে ওকে জিজ্ঞাসা করে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য রাধাকান্তজিউ মন্দিরের সামনে। ব্রাহ্মণপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মন্দিরটি। আটচালা ধাঁচের মন্দির এটি। স্থানীয়দের কাছে শুনলাম বহু বছর আগে পাশের গ্রাম সাদাতপুরের বাসিন্দা নকুল মণ্ডল বলে এক মৎস্যজীবী গৌরীগঙ্গা নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে এই রাধা কৃষ্ণের মূর্তিটি পান। নকুল মণ্ডল পরে এই মূর্তি স্থানীয় ব্রাহ্মণ ভবতারণ চক্রবর্তীকে দেন। ভবতারণবাবু এবং গ্রামের অন্যরা মিলে এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভিতরে কাঁচের একটি বাক্সের মধ্যে রাধাকান্তের মূর্তিটি রাখা আছে। পাশাপাশি আছে একটি শিবলিঙ্গ। এই মন্দির দেখে এবারে চলে এলাম সামান্য দূরেই মান্নাপাড়ায় রঘুনাথজিউ মন্দিরে। এটিও আটচালা ধাঁচেরই মন্দির। মন্দিরে থাকা একটি ফলক থেকে জানা যায় এটি বাংলার 1039 সালে তৈরি। জনশ্রুতি, স্থানীয় এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে মাটির তলা থেকে এই রঘুনাথজিউয়ের মূর্তিটি উদ্ধার করেন। পরে গ্রামবাসীদের সহায়তায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।
রঘুনাথজিউ মন্দির দেখে এবার যাচ্ছি পণ্ডিত পাড়ায়। তবে যাওয়ার রাস্তা কিন্তু ক্রমশ আরও সরু হয়ে আসছে। এই বেলা একটা পরামর্শ আপনাদের দিতে চাইব, মানসিংহপুরে এলে গাড়ি নিয়ে না আসাই কিন্তু ভালো। গাড়িকে বড়গাছিয়া রেখে একটা টোটো নিয়ে নেবেন বরং। সরু রাস্তা বেয়ে কোনো মতে চলে এসেছি পণ্ডিতপাড়ার ধর্মরাজের মন্দির চত্বরে। এই ধর্মরাজ ঠাকুরের মন্দির দীর্ঘদিনের পুরনো। মন্দিরের দেওয়ালে উৎকীর্ণ ফলকে লেখা তথ্য থেকে জানা যায় 1734 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ ইংরেজির 1812 সালে পশ্চিমমুখী চারচালা এই মন্দিরের প্রস্থাপনা হয়েছিল। মন্দিরের খুবই খারাপ অবস্থা এখন। পোড়ামাটির কোনো অলঙ্করণই এখন আর মন্দিরে অবশিষ্ট নেই। মন্দিরে একটি গর্ভগৃহ রয়েছে। দরজা অবশ্য বন্ধই ছিল, তবে স্থানীয়রা এসে মন্দিরের দরজা খুলে দিলেন আমাদের দেখবার জন্য। সেখানে কিন্তু দুর্গা এবং রামের দুটি পোড়ামাটির ফলক দেখতে পাওয়া যায়। ধর্মরাজ ঠাকুর এখানে একটি সুদৃশ্য কাঠের সিংহাসনে আগে অধিষ্ঠান করতেন। সেটি নষ্ট হয়ে যাওয়ায় এখন এই কংক্রিটের বেদিতেই তার অবস্থান। বাৎসরিক অনুষ্ঠান বলতে চৈত্র সংক্রান্তিতে ঝাপান উৎসব হয় এখানে। তখন বহু মানুষের সমাগম হয়। স্থানীয়দের অভিযোগ, এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বহুবার প্রশাসনকে বলা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। ইমামুলকে পেয়ে সেই দুঃখের কথাই শোনাচ্ছিলেন স্থানীয় এক বাসিন্দা। মানসিংহপুর থেকে এবার যাব জগৎবল্লভপুরের দিকে। বড়গাছিয়া থেকেই ধরে নিয়েছি জগৎবল্লভপুরে যাওয়ার রাস্তা। হাওড়া থেকে প্রায় 26 কিলোমিটার উত্তর পশ্চিমে কৌশিকী নদী, যার বর্তমান নাম কানা দামোদরের তীরবর্তী গ্রামই হচ্ছে জগৎবল্লভপুর। একদা রেশম, সুতিবস্ত্র, সূচিশিল্প বা জরির কাজ, তালাচাবি শিল্প, পাটের তৈরি নকল চুল, শোলা শিল্প, এসব নিয়ে গ্রামটি বেশ সমৃদ্ধশালী ছিল। এখন সে সবই ইতিহাস। এছাড়া বিভিন্ন পোড়ো মন্দির, জীর্ণ মসজিদ, ভাঙা অট্টালিকা এই এলাকার সমৃদ্ধির সাক্ষ্য বহন করে চলেছে আজও। জগৎবল্লভপুর ঢুকতে ঢুকতেই দেখা হয়ে গেল এই এলাকার সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত রথটি। দামোদরজিউয়ের এই রথটি এখন রাস্তার ধারেই রয়েছে। আমরাও তাই গাড়ি থেকে নেমে কলা না বেচেই একটু রথ দেখে নিলাম।
স্থানীয় কালীতলা বাজার থেকে অল্প দূরেই পাকা রাস্তার পাশে পাল পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত শিব মন্দির রয়ে গিয়েছে তার জরাজীর্ণ অবস্থা নিয়ে। জঙ্গলাকীর্ণ এই মন্দিরটি এখন দেখবার কোনো উপায়ই প্রায় নেই, অথচ অসাধারণ এই মন্দিরের টেরাকোটার কাজ। মন্দিরটি 8 চালার, ভিতরে ছাদ গম্বুজাকৃতি, এক পাশ পুরো জীর্ণ। পাতলা ইট এবং ছোট টালি দিয়ে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরের সম্মুখভাগের নকশাই প্রধান। স্থানীয়দের কাছে শুনলাম টেরাকোটার অলঙ্করণের মধ্যে রাম রাবণের যুদ্ধের দৃশ্য, ফুল, লতাপাতার নকশা, কৃষ্ণলীলা বিষয়ক কিছু দৃশ্য, ঘোড়া, হনুমান, রাক্ষস প্রভৃতি রয়েছে। কিন্তু আগাছার কারণে তার সঠিক বোঝা যায় না, দেখারও উপায় নেই। প্রয়াত পুরাতত্ত্ববিদ তারাপদ সাঁতরার লেখা থেকে জানা যায় এই মন্দির বাংলার 1685 সালে বা ইংরেজি 1763 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের পিছনে ও পাশে কোনো নকশা নেই। মন্দিরের চূড়াতে বট অশ্বত্থরা নিজেদের শাখা প্রশাখা মেলে দিয়েছে সুন্দর করে। মন্দিরটি এভাবে আর কতদিন টিকে থাকবে তা বলা খুব শক্ত। খুব খারাপ লাগছিল এমন সুন্দর মন্দিরের এমন অবস্থা দেখে। এই মন্দিরের অপর দিকে রয়েছে একটি ভাঙা বড় বাড়ি। স্থানীয় অধিবাসীদের মতে এটাই আগে পাল পরিবারের বাড়ি ছিল। এখন অবশ্যই দুর্গা দালানটি ছাড়া কিছুই নেই। দুর্গা দালানের বাইরে একটি ছোট্ট দোল মঞ্চ। সেটিকে পাশ কাটিয়ে ঢুকলাম দুর্গা দালানের ভিতরে। এটিও প্রায় ভঙ্গুর, কোনো মতে টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দুর্গাপূজা এখনো হয় শুনলাম। তখন বিভিন্ন জায়গা থেকে পাল বংশের প্রতিনিধিরা আসেন। দুর্গা দালানের চারপাশের অংশ প্রায় ভেঙে পড়েছেই বলা যায়। তবুও তার মধ্যেই টিকে আছে আভিজাত্য বনেদিয়ানা। দুর্গা দালানের একপাশে বাইরের মতো একটি রাসমঞ্চ রয়েছে দেখলাম। দুর্গা দালান দেখে এবার বাইরে। এখান থেকে যাব গোয়ালপোতায়। তবে যাওয়ার পথেই রথতলা মোড়ে একটু দাঁড়ালাম। একটু আগে খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম স্থানীয়দের। তারাই বললেন পুরনো মিষ্টির দোকান কালিকা বেশ ভালো, তবে এই মোড়েই নতুন হয়েছে ব্রহ্মাকালী সুইটস, এর মিষ্টিও নাকি এখন বেশ ভালো। আমরা তাই এসেছি ব্রহ্মাকালী সুইটসে। অনেক মিষ্টি আছে, তবে ওরা বললেন রাজভোগ এবং গোপাল ভোগটি খেয়ে দেখতে। আমার অবশ্য গোপাল ভোগটি দেখতে বেশ ভালোই লাগলো, তাই আমি গোপাল ভোগ এবং ইমামুল রাজভোগ খাবে ঠিক হলো। প্রস্তাব পাশ হওয়া মাত্রই আমার হাতে চলে এলো গোপাল ভোগ। বেশ সুন্দর দেখতে কিন্তু। এবার তাহলে একটু খাওয়া যাক, কি বলুন? হাওড়ার এই অঞ্চলে মিষ্টির কিন্তু একটা আলাদা কদর আছে। এখানকার মিষ্টি ভালো। আমরা তো জগৎবল্লভপুরে এসেছি, জগৎবল্লভপুরের মিষ্টি খারাপ নয়। অনেকগুলো দোকান আছে এখানে মিষ্টির। আমরা এসেছি ব্রহ্মাকালীতে। ব্রহ্মাকালী খুব বেশি দিনের পুরনো দোকান নয়, নতুন। কালিকা টালিকা এখানকার পুরনো দোকান সেগুলো তো আছেই, কিন্তু স্থানীয় মানুষজন আমাকে বললেন যে এই দোকানটি নতুন হয়েছে, এদের মিষ্টি খারাপ না, এখানকার মিষ্টি খেয়ে দেখতে। এই দোকানে আমি এসেছি, অনেক মিষ্টি আছে, তার মধ্যে ওরা আমাকে সাজেস্ট করলেন এই যে গোপাল ভোগ আর রাজভোগ, এটা নাকি ভালো। আমি গোপাল ভোগটা খাই, ইমামুল রাজভোগটা খাবে, মোটামুটি তাই ঠিক হয়েছে। একটু গোপাল ভোগটা খেয়ে দেখা যাক। গোপাল ভোগ বেশ শক্ত, আমাদের ওখানে গোপাল ভোগ নরম হয়, এদিকে বেশ শক্ত টাইপের। হ্যাঁ, কিন্তু বেশ মিষ্টি, এবং কড়া পাকের মিষ্টি যাকে বলে। খেতে খারাপ নয়, সুন্দর একটা গন্ধও আছে, খেতে ভালো, কিন্তু ভীষণ মিষ্টি। যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের হয়তো এটা খুব বেশি ভালো লাগবে না।
গোপালভোগ ভালো, রাজভোগটা পরে দেখছি ইমামুল কি বলে। তাহলে মিষ্টি আমাদের খাওয়া হচ্ছে, আমরা আরও অন্যান্য জায়গায় যাব, তার আগে একটু গোপালভোগ হয়ে যাক। আমার পরে এবার ইমামুলের পালা। দেখি ইমামুল বাবু রাজভোগ খেয়ে কি বলেন। গণেশদা তো গোপালভোগ খেয়ে দেখলো, রাজভোগটা আমি একটু খেয়ে দেখি কেমন। মিষ্টি যেমনই হয় তেমনই, আলাদা রকম কিছু রয়েছে, রকম কিছু বলে আমি মোটামুটি ঠিক আছে। মিষ্টি কি হালকা না কম? হ্যাঁ, মিষ্টি ভালোই আছে। ইমামুলের রাজভোগ মোটামুটি লেগেছে, আমারও গোপালভোগটা খারাপ লাগেনি, তবে বেশ শক্ত ছিল। এই দুটি মিষ্টিরই দাম 10 টাকা পিস। মিষ্টি খেয়ে এবার এখান থেকে যাব জগৎবল্লভপুরেরই গোহালপোতা গ্রামে। চলেছে গোহালপোতার দিকে। মহানায়ক উত্তম কুমারের স্মৃতি এখানে আনাচে কানাচে ছড়ানো। জগৎবল্লভপুরের এই গোহালপোতা গ্রামে মহানায়কের স্মৃতি বিজড়িত একটি পর্যটন কেন্দ্র গড়তে উদ্যোগী হয়েছে রাজ্য পর্যটন দপ্তর। সেই উদ্যোগে সামিল হাওড়া জেলা পরিষদও। বনপলাশির পদাবলী, ধন্যিমে, হারমানাহার, সন্ন্যাসী রাজা, অসাধারণ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, প্রতিশোধ সহ বহু ছবির শুটিং হয়েছে এই গ্রামে। তার নজিরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। কথা বলতে বলতেই ঢুকে পড়েছি গোহালপোতা গ্রামের মধ্যে। এই যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে, এই বাড়ি চলচ্চিত্র ব্যবসায়ী সত্যনারায়ণ খাঁয়ের। তারই সংস্থা চণ্ডীমাতা ফিল্মসের প্রযোজিত এবং পরিবেশিত বহু বাংলা ছবির শুটিং হয়েছে এই গোহালপোতায়। সেই সুবাদেই উত্তম কুমার সহ বাংলা ছবির তখনকার তারকারা এই গ্রামে এই বাড়িতেই এসে থেকেছেন বহুবার, মিশেছেন গ্রামবাসীদের সঙ্গেও। শুধু কি উত্তম কুমার, এই বাড়িতে একসময় এসেছেন, থেকেছেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, জয়া ভাদুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সুখেন দাসের মতো দিকপালেরা। মহানায়কের থাকার জন্য সত্যনারায়ণবাবু এই যে 3 তলা বাড়িটি তৈরি করেছিলেন, সেটি তখনকার দিনে 3 তারা হোটেলের সুবিধা সম্পন্ন ছিল। সেই বাড়িটি এখন জীর্ণ। এই বাড়িতে এখন ভাড়াটিয়ারা বাস করেন। এই বাড়িটিকে পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরার কথা ভেবেছিল পর্যটন দপ্তর, কিন্তু পরে তা পরিকল্পনা থেকে বাদ যায়। কিন্তু আপামর বাঙালির কাছে এটি তাই দর্শনীয় স্থান তো বটেই, আমিও ব্যতিক্রম নই। এবারে এখান থেকে এলাম হাসপাতালের কাছে। জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের পিছনেই এই যে মাঠটি, এটিও কিন্তু আপনার দ্রষ্টব্য হতেই পারে। আচ্ছা, ধন্যিমে ছবির ফুটবল খেলার দৃশ্যটি মনে পড়ে? রবি ঘোষ ছিলেন পুরোহিত থেকে রেফারি। সেই মাঠে এই ফুটবল খেলার দৃশ্যে শুটিং হয়েছিল। মাঠের পাশে একটি গাছে উঠে খেলা দেখছিলেন জয়া ভাদুরী। উল্টো দিকে অন্য একটি গাছের মাথায় বসে খেলার ধারা বিবরণী দিচ্ছিলেন সুখেন দাস। সেই বিখ্যাত দৃশ্যের সাক্ষী আজকের এই জাগরী সঙ্গের মাঠটি। অসাধারণ লাগছিল এই মাঠটায় এসে। চোখের সামনে যেন ভেসে উঠছিল সিনেমার সেই দৃশ্যটি। মাঠের পাশেই এখনও আছে সত্যনারায়ণ খাঁ এবং তার পরিবারের অন্য সদস্যদের স্মৃতিস্তম্ভগুলি।
গোহালপোতা গ্রামে গিয়ে একটা বেশ ঘোরের মধ্যেই ছিলাম। এদিকে পেটের মধ্যে ছুঁচোয় ডন দিচ্ছে দুজনেরই। মধ্যাহ্নভোজনের খোঁজ করতে গিয়ে একটু হোঁচটি খেলাম। এই এলাকায় ভালো কোনো হোটেল এখনও গড়েই ওঠেনি, সেই বরগাছিয়া যেতে হবে। ছোটোখাটো দু একটা হোটেল আছে বটে, তারাও বন্ধ এখন। একজন পরামর্শ দিল সীতাপুরের দিকে যেতে, সেখানেও নাকি খাবার পাওয়া যেতে পারে। অগত্যা জাঙ্গিপাড়া রোড ধরে সেদিকেই যাচ্ছি আমরা। সীতাপুর এখান থেকে 3 কিলোমিটার, কিন্তু সেখানে যাওয়ার আগেই অবশ্য মিলে গেল এই হোটেলটি, বড় রাস্তার ধারেই। বুড়ো মাছ কিচেনে ঢুকে দেখলাম দুপুরের খাবার দাবার মিলবে। কি পাওয়া যাবে, কেমন হবে, এসব নিয়ে একটু সংশয়ে ছিলাম। আমি মাছ ভাত আর ইমামুল বিরিয়ানির অর্ডার দিল। একটু পরেই এসে গেল ইমামুলের বিরিয়ানি। গরম গরম তো, আমার অনুরোধে ইমামুল খাওয়া শুরু করে দিল। শুনলাম বিরিয়ানি খুব একটা খারাপ নয়। এবার আমার পালা। আমায় ওরা ভাত এনে দিয়েছে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে। আমি কিন্তু এতটা সাজানো খাবার আশা করিনি এখানে। ভাত, ডাল, পাঁপড়, শাক, পটল সয়াবিনের তরকারি, মাছের ঝাল, কামরাঙার চাটনি, দারুণ আয়োজন। দেখতেও বেশ ভালোই লাগছিল। এবার তাহলে খাওয়া যাক। আমরা বেড়াতে এসেছি হাওড়া জেলায়, কিন্তু খেতে হলো আমাদের হুগলি জেলায় এসে। আসলে জগৎবল্লভপুর শহরে সেরকম খাবার হোটেল ভালো নেই, দুপুরের খাবার হোটেল বিশেষ করে। যা দু একটা রেস্টুরেন্ট ছিল সেগুলো সবই বন্ধই দুপুরবেলা, আর বিরিয়ানির দোকানটা কোনো সব বন্ধ। একটু খোঁজ করতেই বললো সীতাপুর, একেবারে জগৎবল্লভপুরের লাগোয়া। সীতাপুর অতটা যেতে হয়নি আমাদের, কিন্তু জগৎবল্লভপুরের সীমানায় হচ্ছে এই হোটেলটি, এই বুড়ো মাছ কিচেন। হোটেলটি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, খুব সাজিয়ে ভালো করে দিয়েছে আমাদের। খেতেও খুব ভালো, রান্নাগুলিও বেশ চমৎকার। ফলে এমনি কোনো অসুবিধা নেই, শুধু হাওড়ায় বেড়াতে এসে একটু হুগলিতে ছুঁয়ে খেয়ে গেলাম আর কি, এটাই যা। তো আপনারা জগৎবল্লভপুর বেড়াতে আসলে এটা একটু মাথায় রাখবেন যে দুপুরবেলা কিন্তু একদম শহরের মধ্যে খাবারের ভালো হোটেল পাবে না। একটু এই পাশের দিকে সামান্য সীতাপুরের দিকে এলেই এই হোটেলটা খেতে পারেন। তাহলে আমরা দুপুরবেলা খাবার সারি, তারপরে আরও অনেক কিছু দেখা বাকি আছে আমাদের, সেগুলো দেখব। ভালো। দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। আমি তো সুন্দর খেয়েছি। ইমামুলের চিকেন বিরিয়ানি এবং আমার মাছ ভাতের থালি, এই দুটিরই দাম পড়ল 100 টাকা প্লেট। মধ্যাহ্নভোজন সেরে এবার আমরা আবার পথে যাচ্ছি জগদ্ধাত্রী মন্দিরে। মশাট রোডে মিনিট 5 গেলেই মিলবে এই মন্দিরটি। চলে এসেছি ওঙ্কার মাতৃধাম বা জগদ্ধাত্রী মন্দিরে। মাঠের মাঝে বেশ সাজানো গোছানো সুন্দর মন্দির। মন্দিরের বয়স বেশি নয়, মাত্র 14 বছর, কিন্তু অল্প সময়ে এই মন্দির বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই তল্লাটে। তবে এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে দেখলাম।
মূল তোরণ দিয়ে ভিতরে ঢুকলেই ডান দিকে শিবের মন্দির, একেবারে মাঝখানে মা জগদ্ধাত্রীর অবস্থান, তাকে ঘিরে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির, শান্ত নিরিবিলি চত্বর। দুপুরের দিক তো এখন ভিড় কম, খারাপ নয়, ভালোই লাগছিল মন্দিরটি। এবারে গেলাম মূল মন্দিরের দিকে। মা জগদ্ধাত্রী রয়েছেন সিংহাসনে। নিত্য পুজোর সময় দেওয়া আছে বাইরে একটি বোর্ডে। মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির, সেখানে বসেই মায়ের পুজো দেখেন ভক্তরা। এদিক ওদিক নজর ঘোরাতে মায়ের সামনে একটি বিষয় নজর কাড়ল। সাদা কাগজে লাল কালিতে মনস্কামনা লিখে এখানে ফেলতে হয়। মা পড়েন হয়তো, তবে অন্য কালি দিয়ে বা অন্য রঙের কাগজে লিখলে কিন্তু হবে না। ব্যাপারটা একটু অন্য রকম দেখলাম মনে হলো। অনেক মন্দিরে তো ঘুরি, এমন কাগজে লেখার ব্যাপারটা খুব একটা দেখিনি। এখানে অন্নভোগেরও ব্যবস্থা আছে। সকাল 10টার মধ্যে এসে বললে ভোগ মেলে। ভোগ খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মূল্যবশ্য নেই, যার যা সামর্থ্য বা ইচ্ছা তাই দিয়েই ভোগ গ্রহণ করতে পারেন। ভোগ খাওয়ার জন্য মন্দিরের সামনে বিশাল হলঘর রয়েছে, রয়েছে মন্দিরের নিজস্ব গোয়ালও। জগদ্ধাত্রী পুজোর সময় এখানে ব্যাপক জনসমাগম হয়। কয়েক হাজার মানুষ তখন এখানে আসেন, ভোগ গ্রহণ করেন। নিরিবিলি সবুজের মাঝে জগদ্ধাত্রী মন্দিরটি খারাপ লাগবে না আপনাদের। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। জগদ্ধাত্রী মন্দির দেখে এবার আমরা রওনা দিলাম। এখান থেকে যাব পাশেই থাকা পাতিহাল গ্রামে। সেখানেও দেখবার আছে অনেক কিছুই। জগৎবল্লভপুর ভ্রমণের প্রথম পর্ব এখানেই কিন্তু শেষ করব। পরের পর্বে থাকবে পাতিহাল, নিজবালিয়া এবং মুন্সিরহাট ভ্রমণ এবং অবশ্যই খাওয়া দাওয়া। এই পর্বে জগৎবল্লভপুরে আসা যাওয়ার ব্যাপারে ছোট্ট করে একটু জানিয়ে রাখি। হাওড়া থেকে মুন্সিরহাটগামী বাসে চেপে বড়গাছিয়া বা মুন্সিরহাট স্টপে নেমে টোটোয় করে জগৎবল্লভপুর পৌঁছানো যায় সহজেই। রয়েছে ছোট গাড়িও। এছাড়া রাজবলহাট বা জাঙ্গিপাড়ার বাসগুলি জগৎবল্লভপুরের ওপর দিয়েই যায়। ট্রেনে এলে হাওড়া থেকে আমতা লোকালে চেপে বড়গাছিয়া স্টেশনে নেমে সেখান থেকে ছোট গাড়িতে আসতেই পারেন। জগৎবল্লভপুরে থাকার কিন্তু কোনো জায়গা নেই, থাকতে হয়ও না, দিনের দিনেই ঘুরে যাওয়া যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনের বুধবারে জগৎবল্লভপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।